আমন্ত্রণ জানাচ্ছে ইন্টেলেকচুয়াল ক্রস রোডস থেকে। আমি এফএমএম হোসেন। কথা বলছিলাম ফিলিস্তিন সংকট সম্পর্কে। আমরা দ্বিতীয় পর্বে বলে রেখেছিলাম প্রথম মহাযুদ্ধে 3 মহাদেশ ব্যাপী বিস্তৃত বিশাল ওসমানীয় সাম্রাজ্য জায়নিস্ট এবং আরব ন্যাশনালিস্টদের সক্রিয় সহযোগিতায় খণ্ড বিখণ্ড করে ফেলেছিল পশ্চিমাদের সম্মিলিত শক্তি। সেটা কিভাবে সম্ভব হয়েছিল সেই গল্পটা আজকে আমরা জানব। তবে আজকের এই আসর শুরু করব একটা সিনেমার গল্প দিয়ে। এই সিনেমাটা আপনারা অনেকেই দেখেছেন, মুগ্ধ হয়েছেন। অনেকে হয়তো থমাস এডওয়ার্ড লরেন্সের জন্য কান্নাকাটিও করেছেন। সেদিন যারা থমাস এডওয়ার্ড লরেন্সের জন্য কান্নাকাটি করেছেন তারা আজকে ফিলিস্তিনের যে মর্মান্তিক পরিস্থিতি চলছে তা দেখেও হয়তো মনোবেদনায় ভোগেন। আমি বেদ ধরতে পারি ওই সিনেমার বিপুল সংখ্যক দর্শকের অনেকেই হয়তো জানেন না আজকের ফিলিস্তিনের সংকটের জন্য থমাস এডওয়ার্ড লরেন্স কতটা দায়ী ছিলেন। সিনেমার নাম হচ্ছে লরেন্স অফ আরাবিয়া। (1965) সালের এই সিনেমা অস্কার সহ মোট 21টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছিল। বক্স অফিস হিট করা এই ছবি দুনিয়া জুড়ে বিপুল সাড়া ফেলেছিল। সিনেমার নাম ভূমিকায় অর্থাৎ লরেন্সের ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা পিটার ওটোল। কে এই লরেন্স? আমি ইতিমধ্যে বলেছি লরেন্স কোনো ফিকশনাল ক্যারেক্টার নন। থমাস এডওয়ার্ড লরেন্স একজন মেধাবী ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট। পরে তিনি ব্রিটিশ আর্মি অফিসার হন এবং সর্বশেষ তিনি ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করেন। পরে তিনি একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ওসমানীয় সাম্রাজ্যের সীমান্ত ধরে সিনাই এবং সুয়েজ ক্যানেল পর্যন্ত ভ্রমণ করেন। এই ভ্রমণের প্রকাশ্য কারণ হিসেবে তিনি বলেন সায়েন্টিফিক রিজন। আসলে গোপনে গোপনে তিনি একটা মিলিটারি ম্যাপ তৈরি করেছিলেন, যে ম্যাপটা প্রথম মহাযুদ্ধে ব্রিটিশ সোলজারদের অনেক কাজে লেগেছিল। আর এই দীর্ঘ সময় থমাস এডওয়ার্ড লরেন্স যখন আরবদের সঙ্গে ছিলেন তখন স্থানীয় আরবদের সঙ্গে তিনি প্রগাঢ় বন্ধুত্ব গড়ে তোলেন। এই প্রগাঢ় বন্ধুত্বের কারণে তিনি আরবদেরকে আরও ভালোভাবে জানতে পারেন। কি খাবার খেতে, কোন পোশাক পরতে তারা পছন্দ করে, কোন কথায় তারা খুশি হয় আর কোন কথায় দুঃখিত হয়, এসব ভালো করে জানেন থমাস এডওয়ার্ড লরেন্স। তিনি নিজেকে এমনভাবে সজ্জিত করেন যে স্থানীয় আরবরা ভাবতে শুরু করেন যে থমাস এডওয়ার্ড লরেন্স তাদেরই একজন। থমাস এডওয়ার্ড লরেন্স এইসব করেছিলেন কারণ তিনি জানতেন তার মূল লক্ষ্য কী। আর থমাস এডওয়ার্ড লরেন্স নিজের লেখা 7 পিলার্স অফ উইজডম গ্রন্থে তিনি আরবদের ভূয়সী প্রশংসা করেন। তাদের সিম্পলিসিটি এবং তাদের আতিথেয়তা এসব নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। আরবদের চরিত্র এত সুন্দরভাবে বর্ণনা করেন যে কোনো মানুষ ধারণা করতেই পারে যে তিনি সত্যিকার অর্থে আরবদের ভালো বন্ধুই ছিলেন। আর আমরা যখন থমাস এডওয়ার্ড লরেন্সের কথা বলি তখন আবশ্যিকভাবে অনেক আরব নেতার নাম চলে আসে। এইসব আরব নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন শরীফ হোসেন বিন আলী। শরীফ হোসেন বিন আলী ছিলেন ওসমানীয়দের অধীনে মক্কার গভর্নর এবং হাশিমি বংশের শেষ গভর্নর। তাকে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় 1905 সালে। শরীফ হোসেন বিন আলীর 4 ছেলে। এদের মধ্যে প্রিন্স ফয়সাল ও প্রিন্স আবদুল্লাহ ছিলেন অত্যন্ত চৌকুশ ও মেধাবী।
তবে লরেন্সের মতে যোগ্যতা বিবেচনায় প্রিন্স ফয়সালই ছিলেন সেরা। এই প্রিন্স ফয়সালের সাথে তিনি ধীরে ধীরে প্রগাঢ় বন্ধুত্ব গড়ে তোলেন। তাদের বন্ধুত্ব সময়ের পরিক্রমায় এমন একটা কাঠামোর উপরে দাঁড়িয়ে যায় যে প্রিন্স ফয়সাল ভাবতে শুরু করেন থমাস এডওয়ার্ড লরেন্স শুধু তার বন্ধু নন, তার অভিভাবকও বটে। এই প্রিন্স ফয়সালের মাধ্যমে বাবা শরীফ হোসেন বিন আলীর মনেও আরব ন্যাশনালিজম উস্কে দিতে সক্ষম হয়েছিলেন থমাস এডওয়ার্ড লরেন্স। তিনি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে তুলনায় ওসমানীয়দের চেয়ে আরবরাই শ্রেষ্ঠ এবং আরবরা চাইলেই তারা স্বাধীন ইউনাইটেড আরব কিংডম গড়ে তুলতে পারেন, যেটা হবে ইতিহাসের সেই কিংডম যা আরব থেকে পারস্য হয়ে স্পেন পর্যন্ত বিস্তৃত ছিল। এইরকম একটা রোমান্টিক কনসেপ্ট তিনি আরব নেতাদের মনে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছিলেন, যাতে সত্যিকার অর্থে আরব নেতারা একটা আরব কিংডমের স্বপ্ন দেখা শুরু করেছিলেন। পরিস্থিতি যখন এরকম, তখন ব্রিটেন তাদের দ্বিতীয় পরিকল্পনাটা বাস্তবায়নের উদ্যোগ নেন। ব্রিটেন ভালো করে জানত ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধে জেতার জন্যে আরবরা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সেজন্যে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজেদের লয়্যালটি পেশ করে শরীফ হোসেন বিন আলীর সাথে যোগাযোগ শুরু করলেন। এই যোগাযোগের কাজটা শুরু করেছিলেন মিশরে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লেফটেন্যান্ট কর্নেল স্যার হেনরি ম্যাকমোহন। তিনি শরীফ হোসেন বিন আলীর সাথে যোগাযোগ শুরু করেন 1915 সালের জুলাই মাসে, আর সফল পরিণতির মধ্য দিয়ে এই যোগাযোগ শেষ হয় 1916 সালের মার্চ মাসে। এই 7 মাসে দুই নেতার মধ্যে 10টি চিঠি বিনিময় হয়। এই 10টি চিঠি ইতিহাসে ম্যাকমোহন শরীফ করেসপন্ডেন্স নামে পরিচিত। 10টি চিঠির সর্বশেষ চিঠিটা একটা চুক্তি হিসাবে ধরা যেতে পারে। কি ছিল এই চিঠিতে? প্রায় একই সময়ে আরও 2টি ঘটনা ঘটে। এর একটি হলো বেলফোর ডিক্লারেশন এবং আরেকটি হলো সাইকেস-পিকট এগ্রিমেন্ট। আর আমরা এইটা বলতে পারি আজকের ফিলিস্তিনের সংকটের জন্য এই 3 চুক্তি এবং থমাস এডওয়ার্ড লরেন্স, জায়োনিস্ট এবং আরব ন্যাশনালিস্টদের ভূমিকা মূলত দায়ী। কিভাবে, সেই গল্পটা আরেকটু বিস্তারিতভাবে জানব আমাদের পরবর্তী পর্বে, অর্থাৎ 4র্থ পর্বে। আর এইসব প্রশ্নের মীমাংসার মধ্য দিয়ে আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র কেন, কার স্বার্থে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।